হত্যাকারী দলের সাথে কোনো আলোচনা নয় বলছে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। এক নায়কত্ব ভেঙে দিতে সংবিধান সংশোধন করা হবে, আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করে দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শিউলি শবনমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘুসহ নানা ইস্যুতে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে তৎপর হত্যাকারী দল। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। বিএনপির পর জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে দলটি সাংবাদিকদের জানায়, ধর্মীয় কারণে নয়, সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক। যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায় দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে। গণ অধিকার পরিষদ নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তার রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। এই ধরনের দাবি তো অস্বাভাবিক, জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি। এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দলের নেতাদের বৈঠকের পর এই সভা হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। পাল্টা অভ্যুত্থানের চক্রান্তের বিষয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুতরা আবার বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্গঠিত করার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দেশ থেকে বের করে দেয়নি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি
নিষিদ্ধ ব্যাপার আপনাদের হাতে। পরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। সংখ্যালঘু নিপীড়ন ইস্যুকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। তো কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে, আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি, তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, আপনি আপনার দেশ আসেন না কেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে শাখাওয়াত হোসেন দেয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়াপল্টন এলাকা সমবেত হয় ছাত্রদলের নেতা কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল করে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশ নেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মামুন, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের সদস্যরা। পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের এটাই প্রথম কূটনৈতিক ব্রিফ। রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 36টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। কূটনৈতিকদের অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া জানানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার, বিদেশি বিনিয়োগ, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। এসব নিয়ে ইতিবাচক মনোভাবও জানান কূটনীতিকরা। The current situation of Bangladesh, I just want to say, it is internal affair of Bangladesh. Our policy is we don't interfere in any others' internal affairs. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। বিদেশিদের সাথে হওয়া সকল চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা রক্ষা করা হবে বলেও জানান তিনি। আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইল্যাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ কেটে যাবে বলেও আশাবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এস আলম সহ বড় লুটেরাদের, সম্পদ বাজেয়াপ্তের দাবি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর ৫৫তম জন্মদিনে কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা, বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এঁটেছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা। তবে ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এদেরকে বিচারে আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল ১৬ বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্ক। তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা। যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর আগে শেখ হাসিনা জামানার ১৬ বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এস আলম গ্রুপ। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী ব্যাংক সহ ৮টি ব্যাংক, কয়েকটি বিমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ ১.৫ লাখ কোটি টাকারও বেশি। পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির ৮৪৮ কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। ২০১৭ সালে এস আলম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষ এই ব্যাংকটিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, শুধু ইসলামী ব্যাংকই নয়, এই বর্ণচোরাদের সব জায়গা থেকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন অনেকেই ব্যানার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন। যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে বিচার, আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড় ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধাভোগীদের কাছ থেকে। যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে, তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাটের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই $1 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ আছে এস আলমের। আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ, যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি গণ অধিকার পরিষদের। তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। সুতরাং এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন যে সরকার বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবেই ঘোষণা করতে হবে। কারণ তারা এই যে সম্পদের যে অঢেল যে সম্পদ তারা গড়ে তুলেছে, এটি কিন্তু তাদের টাকায় না, এটি জনগণের টাকায়। ২১ টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমও অবৈধভাবে দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু ২৪টি কেলেঙ্কারির মাধ্যমে ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকার বেশি লুটপাট করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ব্যাংক খাতের সংস্কারের স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের দাবি জানিয়েছে সংস্থাটি। সিপিডি বলছে, এ খাতে এত লুটপাট হয়েছে যে এখন নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট।
ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় কি তা পর্যালোচনা করতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন। প্রতিষ্ঠানটি বলছে এ খাত এখন একটি সুবিধাভোগী গোষ্ঠীর হাতে চলে গেছে। ব্যাংকের জন্য প্রয়োজনীয় আইন থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বলতে কার্যত কিছু নেই। পরিবর্তন করে সেগুলোকে আরেকবার সিপিডির মতে ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে, স্বাধীনতা সমুন্নত রাখতে হবে, তথ্যের সত্যতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, আইনি জটিলতায় আটকে থাকা খেলাপি ঋণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পরামর্শ সিপিডির। পরিস্থিতি উত্তরণে একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের তাগিদ সংস্থাটির। শ্বেতপত্র প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির কার্যকারণ কি, কারা এগুলো করেছে। একটা ব্যাংকিং রিফর্ম কমিশন, ব্যাংকিং কমিশন করতে হবে এবং এই ব্যাংকিং কমিশনটা স্বল্প মেয়াদী 3 মাসের একটা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে তারা স্বচ্ছভাবে কাজ করবে। গত 15 বছরে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ একটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল। অবাধে চলেছে লুটপাট। শুধু বড় 24টি দুর্নীতির ঘটনায় লুট হয়েছে 92,000 কোটি টাকারও বেশি, বলছে গবেষণা প্রতিষ্ঠানটি। জালিয়াতির মাধ্যমে টাকা বের করে নেওয়া, এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ নিচ্ছে সে তো না, এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ, ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে, তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না। সিপিডি বলছে শুধু ব্যাংক নয়, পুঁজিবাজার, বিমা সহ প্রতিটি খাতেই একই কায়দায় লুটপাট হয়েছে। এগুলোকেও ঢেলে সাজাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক বিমা খাত বা পুঁজিবাজার গড়ে ওঠা এটি বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো খাত কোনোদিনই আসলে টিকতে পারে না। আমরা মনে করি যে এগুলো এই শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করারও পরামর্শ দিয়েছে সিপিডি। তৈরি করে সেগুলোকে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও দুর্ব্যবহারের কারণে ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। আইনি নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন সাবেক এই বিচারপতি। নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী, প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, এ কারণে টকশোতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি এইরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যাকারী দলের সাথে কোনো আলোচনা নয় বলছে BNP, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। এক নায়কত্ব ভেঙে দিতে সংবিধান সংশোধন করা হবে, আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।